আমাদের এবারের গন্তব্য ছিল দেবভূমি উত্তরাখণ্ডের কুমায়ুন। এই কুমায়ুনের একটি অতি গুরুত্বপূর্ণ স্থান হলো কৌসানি। এই এপিসোডে অর্থাৎ কুমায়ুন সিরিজের তৃতীয় এপিসোডে আমরা দেখাবো কিভাবে কৌসানি যাবেন, কৌসানি থেকে কি কি জায়গা ঘুরবেন, এখান থেকে কোথায় কোথায় যেতে পারেন এবং এখানের মূল দ্রষ্টব্য জায়গা কি কি আছে। বিস্তারিত দেখতে হলে চোখ রাখুন এই ভিডিওতে। ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা, আর গাড়িতে বসে আছে সামনের দিকে অগ্নি। আমরা এই মুহূর্তে আছি রানীক্ষেতে। আমরা স্টার্ট করেছিলাম দিল্লি থেকে প্রথমে গিয়েছিলাম জিম করবেট ন্যাশনাল পার্কে, তারপরে চলে এসেছিলাম রানীক্ষেত। এখন রানীক্ষেত ছেড়ে আমরা চলেছি কৌসানির দিকে। চলেছি কৌসানির পথে। রানীক্ষেত থেকে যদি সরাসরি কৌসানি যান তাহলে দূরত্ব হচ্ছে মোটামুটি 60 থেকে 65 কিলোমিটার। রানীক্ষেতের যে জায়গা থেকে শুরু করবেন আর কি, তার উপর ডিপেন্ড করছে। আর যদি রানীক্ষেত থেকে দ্বারাহাট বলে একটা জায়গা আছে, সেইটা হয়ে কৌসানি যান, তাহলে ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 80 থেকে 85 কিলোমিটার মতো। দুটো প্যারালালি রাস্তা চলে গেছে, একটা দ্বারাহাট হয়ে কৌসানি গেছে। আমরা সেই জায়গাটা ঘুরেই যাব। আমাদের আপাতত ডেস্টিনেশন হচ্ছে দ্বারাহাট। এই দ্বারাহাট বা দারহাট এই জায়গাটা রানীক্ষেত থেকে 38 কিলোমিটার দূরে দেখাচ্ছে গুগল ম্যাপ। আর এই জায়গাটা সম্বন্ধে বলি, 7ম থেকে 11দশ শতাব্দীতে এই কুমায়ুন অঞ্চলে রাজত্ব করতেন কত্তুরি রাজবংশের রাজারা। এই রাজাদের বিভিন্ন বানানো বিভিন্ন জিনিসপত্র সেগুলো কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এখানে যে মন্দিরগুলো রয়েছে, বলা হয় এখানে প্রায় 55টা মন্দির রয়েছে। এবং এই অঞ্চলের আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে যে আমাদের একজন বিখ্যাত বাঙালি ক্রিয়াযোগী সাধক লাহিড়ী বাবা, যার লাহিড়ী বাবার আশ্রমও রয়েছে, আমরা দেখেও এসেছি। তার উপর যদিও আমাদের কোনো ব্লগ নেই এখনও, কিন্তু আপনারাও ঘুরে আসতে পারেন হুগলি জেলাতে, একদিনে খুব সুন্দর লাগবে। লাহিড়ী বাবা ক্রিয়াযোগ প্র্যাকটিস করতেন এবং তিনি একজন সিদ্ধপুরুষ ছিলেন। লাহিড়ী বাবার যে গুরুদেব ছিলেন, তিনি এই জায়গাতেই এখানে দুনাগিরি টেম্পেলে, এই দ্বারহাটের দুনাগিরি টেম্পেলে লাহিড়ী বাবাকে দীক্ষা দিয়েছিলেন এবং ক্রিয়াযোগ শিখিয়েছিলেন। আমরা যাই দ্বারহাটের দিকে। দ্বারহাটের কিছু আগে আমরা একটু দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টে, সঙ্গে নিয়েছি খাবার দাবারের জন্যে ফুলকা রুটি আর ডাল। এখানকার ডাল ফ্লেভার যা মানে দিচ্ছে, দারুণ খেতে, নিশ্চয়ই দারুণ হবে। সঙ্গে পেঁয়াজ দিয়েছে আর আচার দিয়েছে। এবার আমরা এটা খাবো। একটু রুটি নিয়ে নিলাম, সঙ্গে ডাল নিয়েছি। ডালটা মিক্সড ডাল, ঝাল, ধনেপাতার গন্ধ, দারুণ খেতে। আমরা দাঁড়িয়েছি দ্বারহাটে। এই দ্বারহাট যেখানে এখানে বলেছি যে একটা বড় গ্রুপ অফ টেম্পলস রয়েছে, বহু পুরনো। তার মধ্যে এখানের একটা বড় জায়গা যেটা ধুনাগিরি টেম্পল, যেখানে লাহিড়ী বাবার স্মৃতি বিজড়িত এবং যেখানে মহাবতার বাবার গুহা রয়েছে, সেটা কিন্তু এখান থেকে বেশ 15 কিলোমিটার যেতে হবে এবং ন্যাচারালি কৌসানি পৌঁছাতে আরও অনেকটা দেরি হয়ে যাবে। তাই খুব সম্ভবত সেইটাতে আমরা যেতে পারবো না, আশা করি, মনে হচ্ছে টাইম পারমিট করবে না। কিন্তু এখানের কাছাকাছি দুটো টেম্পল কমপ্লেক্স আছে, যেটা মেইন দ্বারহাটের মধ্যেই পড়ে, রাস্তা কাছাকাছিই পড়বে। সেই দুটো আমরা চেষ্টা করছি দেখার। এই দ্বারহাট শহরে এলে দেখতে পাবেন চারিদিকে এই রকম অ্যারো দিয়ে লেখা আছে বিভিন্ন গ্রুপ অফ টেম্পল। এগুলো কিন্তু বহু পুরনো, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। আমরা প্রথমে যাচ্ছি মৃত্যুঞ্জয় গ্রুপ অফ টেম্পল। চলে এসেছি মৃত্যুঞ্জয় টেম্পলে। এটা হচ্ছে 7ম থেকে 11দশ শতাব্দীতে বানানো। তোমাদের সামনে থেকে দেখাই, ভীষণ সুন্দর টেম্পল কমপ্লেক্স।
এটা হচ্ছে মূল মন্দির। এবার আমরা মূল মন্দিরে যাব। এই মন্দিরের মধ্যে কিছু নেই, কিন্তু বড় বড় পাথর দিয়ে ভীষণ সুন্দর স্ট্রাকচারটা করা। আমরা দাঁড়িয়ে আছি মৃত্যুঞ্জয় মন্দিরের সামনে। দারহাটের অপর নাম ছিল সাংস্কৃতিক নগরী। প্রচুর মন্দির এদের সময় বানানো হয়েছিল কত্তুরী রাজবংশের রাজাদের আমলে। মৃত্যুঞ্জয় মন্দিরে প্রবেশ করছি আমরা। পুরো জায়গাটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। এখানে আছে একটি শিবলিঙ্গ। এখানে একটা প্রদীপ দেওয়ার জায়গা আছে। এই মন্দিরের প্রাচীনত্ব নিয়ে কিন্তু মানে দেখলেই বুঝতে পারবেন, কোনো সংশয় নেই। কত পুরনো কারুকার্য দেখুন শুধু। মন্দির গায়ে মূর্তি খোদাই করা আছে এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে এগুলোর কিন্তু কোনো রেনোভেশনের প্রয়োজন হয়নি, এগুলো এতটাই মজবুতভাবে বানানো। দারহাট শহরের একটা চিত্র। এই দিকে আছে বদ্রীনাথ গ্রুপ অফ টেম্পল, এইদিকে এগোই আমরা। বদ্রীনাথ গ্রুপ অফ টেম্পলে যাওয়ার রাস্তাটা দেখুন, দুটো বাড়ির মধ্যে দিয়ে একটা সরু রাস্তা। এটা কিন্তু অ্যারো দেওয়া আছে। এটা কিন্তু একটা নতুন জায়গা যেটা আমাদের কাছে অনেকটাই আনএক্সপ্লোর্ড। তাই রানীক্ষেত থেকে কৌশানি যেতে হলে এই বদ্রীনাথ মানে এই দারহাটটা একবার ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। চলে এসেছি বদ্রীনাথ গ্রুপ অফ টেম্পলস। দাঁড়িয়ে আছি বদ্রীনাথ টেম্পল কমপ্লেক্সের মধ্যে। এইটা হচ্ছে মূল মন্দির। এর আশেপাশে বেশ কয়েকটা ছোট ছোট মন্দির রয়েছে। এটা জল নিষ্কাশনের জায়গা মন্দিরে। এটা হচ্ছে বদ্রীনাথ গ্রুপ অফ টেম্পলস। এখানে বদ্রীনাথ ছাড়াও রয়েছে বানাসুর এবং লক্ষ্মীর টেম্পল। দারহাটের প্ল্যান আগে ছিল না, কিন্তু আগে থাকলে কিন্তু বলতাম দারহাটের জন্য, মানে আমরা এভাবে প্ল্যান করতাম যে দারহাটের জন্য অনেকটা সময় রাখতে। তার কারণ যারা আমরা নিজেরা আমাদের ব্লগ যারা দেখেন তারা জানেন যে পুরনো মন্দির ঘুরতে আমরা ভীষণ ভালোবাসি। শুধু মন্দির নয়, পুরনো যে কোনো ধর্মস্থান। তার কারণ সেগুলো খুব উৎকৃষ্ট শিল্পকর্মের নিদর্শন বহন করে। এই জায়গাটায় যে পরিমাণ মন্দির আছে এগুলো ঘুরতে কিন্তু গোটা দিন লেগে যাবে, স্পেশালি যদি দুনাগিরি থেকেও যেতে চায়। ওটা আমাদের আর সম্ভব নয়, বুঝতেই পারছি। এই গলিটার মধ্যে কিন্তু প্রচুর পুরনো পুরনো বাড়ি আছে। এরকম রাস্তা দিয়ে এইরকম একটা জায়গাতে এরকম পাহাড়ের কোলে মন্দির খুঁজে বার করার অভিজ্ঞতাটা কিন্তু অসাধারণ। জায়গাতে এখনো ভীষণ ভীষণ কম পর্যটক আছেন। দেখুন পেছনে এরকম হিমালয় আর বেশ কিছু পুরনো মন্দির যেগুলো কিন্তু এখনো খুব একটা পপুলার নয়, সেইগুলো আপনি খুঁজে বেড়াবেন। তাই দারহাটের প্ল্যানটা পরের কুমায়ুন প্ল্যানে অবশ্যই রাখুন। এই জায়গাটা কিন্তু একটা সত্যি হিডেন জেম। এটা হচ্ছে মান্নান গ্রুপ অফ টেম্পল। অনেক মন্দির রয়েছে। এখানে একটা মন্দিরের ধ্বংসাবশেষও রয়েছে। মান্নানের পরে দেখলাম এখানে লেখা আছে কাচেরি টেম্পল।
এগিয়ে যাই কাচেরির দিকে। এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে কাচেরি গ্রুপ। পরন্ত সূর্যের আলো পড়েছে, কি অপূর্ব দেখতে লাগছে শুধু দেখুন। এই কাচেরি গ্রুপেও কিন্তু অনেকগুলি মন্দির রয়েছে, ওই পাশেও দেখছি দুটো মন্দির রয়েছে। টেম্পল কমপ্লেক্সের ঠিক উল্টো দিকেই কিন্তু আরো একটা মন্দির দেখতে পাচ্ছি। দারহাট থেকে ফাইনালি আর আমাদের ধুনাগড়ি যাওয়া হলো না, তার কারণ সময়ের অভাবে। কিন্তু এখানে যা দেখলাম সেটা সত্যিই অপূর্ব। এখান থেকে কৌসানি হচ্ছে 45 কিলোমিটার রাস্তা, আনুমানিক 1.5 থেকে 2 ঘন্টার মতো টাইম লাগবে। আমাদের টার্গেট হচ্ছে আজকে অনাসক্তি আশ্রমটায়, যেটা কৌসানির একটা বিখ্যাত স্পট গান্ধীজির, সেই জায়গাটা একবার দেখি সেখানে সময় মতো পৌঁছাতে পারি কিনা। যে জায়গাটা দিয়ে বেরোচ্ছি এই পরন্ত বেলায়, জায়গাটার সৌন্দর্যটা শুধু দেখুন, মানে সবুজ আর হলুদের খেলা। এর থেকে বেশি ভাষা আমার আসছে না, কিন্তু শুধু একটু দেখানোর জন্যই এই ভিডিওটা করছি। এখন আমরা আছি সোমেশ্বরে। এই সোমেশ্বর পরে কৌসানি যাওয়ার পথেই, সোমেশ্বর থেকে ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার কৌসানি। সোমেশ্বরে কিন্তু সোমেশ্বর মহাদেবের মন্দির একটা বিখ্যাত বহু প্রাচীন মন্দির, কিন্তু আর আমাদের সময় নেই এখানে নামার, তার জন্য সোমেশ্বরের জায়গাটাকে আমরা স্কিপ করলাম। ভীষণ একটা জমজমাট শহর সোমেশ্বর। বিকেল হয়ে এসছে, যত কৌসানির দিকে পৌঁছাচ্ছি তত কিন্তু মানে পাহাড় চলে গেছে, আর একদিকে একটা করে সমতল ভূমি চোখে পড়ছে, পাহাড়ের কোলে ভ্যালি মতো রয়েছে। চলে এসেছি কৌসানির অনাশক্তি আশ্রমে। অনেকটা সন্ধে হয়ে গেছে, চারিদিকে অন্ধকার, একদম সামনেই চলে এসেছি। চলো ভেতরটা দেখাই, আর মাত্র আমাদের কাছে 10 মিনিট সময় আছে, চলো। এইটা কিন্তু গান্ধীজির একটা স্মারক আশ্রম। গান্ধীজি এখানে 1929-এ ছিলেন, এসেছিলেন, 2 সপ্তাহ ছিলেন এখানে, এবং বলা হয় যে তিনি এখানে অনাসক্তি যোগ অভ্যাস করেছিলেন 2 সপ্তাহ। এখন একদম অন্ধকার হয়ে গেছে। এটা কিন্তু একটা খুব সুন্দর সানসেট পয়েন্ট, এখান থেকে ভীষণ সুন্দর সানসেট দেখা যায়। এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করি। অনাসক্তি আশ্রম ঘুরে আমরা চলে এসেছি উত্তরাখণ্ড রিসোর্টে। আমরা যেখানে নাইট স্টে করব কৌসানিতে চলে এসেছি। রুমে ঢোকার আগে তোমাদের দেখাই রুমটা কেমন। এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে বেড, সাইড টেবিল সবই রয়েছে। আমি এখন চলে যাচ্ছি সোজা ব্যালকনিতে, আমার প্রিয় জায়গা ব্যালকনি। এখান থেকে পুরো ভ্যালি ভিউটা দেখা যাচ্ছে, আর আগে থেকেই বসে আছে অগ্নি। ব্যালকনি থেকে আমাদের রুম। এটা হচ্ছে বাথরুম, খুব সুন্দর সাজানো বাথরুম, বেসিন, কোমোড, গিজার সবই আছে। গুড মর্নিং ফ্রম কৌসানি। খানিকক্ষণ আগে সূর্যোদয় হয়ে গেছে। এই জায়গা থেকে কিন্তু পুরো যে নন্দা দেবী এবং ত্রিশূল রেঞ্জটা, এটা আরও ভীষণ ভালো দেখা যায় রানীক্ষেতের থেকে। সামনে থেকে একবার দেখাই, এবং সূর্যোদয়ের বেশ খানিকক্ষণ পরে অবধি এটা পুরো একটা লাল রং ধারণ করে থাকে। একটু দেখুন, অপূর্ব সুন্দর দেখতে।
জাস্ট ব্যালকনি থেকে আমরা যে ভিউটা পাচ্ছি সেই ভিউটা হচ্ছে এই রকম। একটু আগে কিন্তু এটা আরো লাল ছিল, পুরো জায়গার যে পিকটা সেটা এরকম একটা লাল হয়ে আছে, অপূর্ব দেখতে লাগছে। এর সবকটা রুম থেকে কিন্তু এরকম রুমের সামনে, আমি রুমের মধ্যে আছি, রুমের সামনেই কিন্তু একটা ব্যালকনি আছে এবং রুমের মধ্য থেকেই একটা বিশাল গ্লাস উইন্ডো রাখা আছে। এইটা থেকে কিন্তু আপনি সারা দিন বসে বসে এই ভিউটা উপভোগ করতে পারেন। চলে এসেছি ব্রেকফাস্টে। এখানে ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমি নিয়েছি পুরি আর সবজি, একদম ফুলকো ফুলকো। আর খেতে খেতে কি দেখছি দেখুন, একদম ওইদিকে। এবার বলি কৌশানীতে কি কি দেখার আছে। কৌশানীতে যদি দেখার জায়গাগুলো বলি, তাহলে প্রথমেই একটা জায়গা যেটা আমরা কালকে সন্ধ্যেবেলা ঢুকতে পারিনি, বাইরে থেকে দেখিয়েছি, সেটা হচ্ছে কৌশানী অনাসক্তি আশ্রম, যেটা গান্ধীজি যেখানে 2 সপ্তাহ ছিলেন। কিন্তু এই অনাসক্তি আশ্রমের যাওয়ার কিন্তু টাইম হচ্ছে বিকেল বেলাটায়। তার কারণ এখান থেকে সূর্যাস্তের একটা অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যায় এবং এটাকে সানসেট পয়েন্টও বলা হয় এখানে। আর বাকি এখানে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা বলবো, যেটা এখানেরই বেশ একটা স্পেশাল জায়গা, কিন্তু সেখানের সমস্যাটা হচ্ছে যে সেখানে কিন্তু আপনার বেশ খানিকটা সময় লাগবে। যেখানে রুদ্রধারী টেম্পল এবং রুদ্রধারী ফলস আছে, 2 থেকে 3 কিলোমিটার একটা ট্রেকিং আছে। এখন বাজে ঘড়িতে 10টা, সুতরাং এখন আজকে আমাদের মুন্সিয়ারি যাওয়ার কথা, তার জন্য এই টাইমটা আজকে আমাদের কাছে নেই। রুদ্রধারী এইটা আপনারা ঘুরে নিতে পারেন যদি গোটা দিনটা কৌশানীতে কাটান। নেক্সট হচ্ছে একটা কৌশানী টি গার্ডেন আছে, টি গার্ডেনে আমরা যাচ্ছি আপাতত। এখন এখানে চায়ের বাগান থেকে আমাদের উত্তরবঙ্গের চায়ের বাগান আমরা দেখে, অনেক ভালো ভালো চায়ের বাগান আমরা দেখেছি, জানি না এটা কেমন লাগবে। আর এর পাশে আরেকটা যেটা জায়গা আছে এখান থেকে 16-17 কিলোমিটার দূরে, সেই জায়গাটা হচ্ছে বৈজনাথ গ্রুপ অফ টেম্পলস। বহু পুরনো টেম্পল, কাতুরি রাজাদের সময় বানানো, সেটাও আমরা যাব, সেটা মুন্সিয়ারি যাওয়ার পথেই পড়বে। এখন এইগুলো হচ্ছে মোটামুটি কৌশানের ইম্পর্টেন্ট সাইট সিন। এছাড়াও তো ছোটখাটো অনেক জায়গা আছে, সব তো বলা বা দেখানো সম্ভব নয়, মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো মেনশন করলাম। তা এখন আমরা প্রথমে যাচ্ছি কৌশানী টি গার্ডেন। আজকে সকালে আমরা যেখান থেকেই যাচ্ছি, মানে হোটেলের শুরু, রেস্টুরেন্ট, সবেতে কিন্তু এই যে রেঞ্জটা, এটা ভীষণ ভালোভাবে আজকে দেখা যাচ্ছে। এবং রানীক্ষেতের যা ভিউ, কৌশানীর ভিউটা আরো ভালো। ব্যাকগ্রাউন্ডে এরকম পাহাড় রেখে, মানে শৃঙ্গগুলো রেখে, দুদিকে পাহাড়ি ঘন সবুজের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি টি গার্ডেনের দিকে। এখান থেকে টি গার্ডেন হচ্ছে কাছেই, এই কতক্ষণ দেখালো 4 কিলোমিটার মতো। হোটেল থেকে বেরিয়ে প্রথমে আমরা চলে এসেছি কৌশানী টি গার্ডেনে। 3টে টিকিট কেটেছি, 25 টাকা করে টিকিট প্রাইস নিল। এবার আমরা যাব কৌশানী টি গার্ডেনের মধ্যে। চলে এসেছি টি গার্ডেনের মধ্যে। চারিদিকে সবুজ চায়ের গাছ। চায়ের বাগান ঘুরে এসে পার্কিংয়ে এসে দেখি বেশ কয়েকটা শাল সোয়েটারের দোকান। চলুন দেখাই আপনাদের। সুন্দর কৌশানীকে দেখুন, কি অপূর্ব সৌন্দর্য। এই বৈজনাথ যাওয়ার যে রাস্তাটা, এটা কিন্তু ভীষণ সুন্দর। এই রাস্তাটা, যে রাস্তাটা কৌশানী থেকে টি গার্ডেনে এসছে, সেই রাস্তাটাই সোজা চলে গেছে বৈজনাথ হয়ে বাগেশ্বর, মানে যে রাস্তাটায় আমরা যাব মুন্সিয়ারির দিকে। আমরা কৌশানী থেকে স্টার্ট করেছিলাম, প্রথমে চলে গিয়েছিলাম টি গার্ডেন, তো কৌশানী টি গার্ডেন। এখন আমরা যাচ্ছি বৈজনাথ টেম্পল, গ্রুপ অফ টেম্পলস, আর তারপর যাব বাগেশ্বর।
আর এরপরে আমরা যাব মুন্সিয়ারি। কৌশানি থেকে মুন্সিয়ারির টোটাল ডিস্টেন্স হচ্ছে 160 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা। নিচ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ কাচের মতো নদী, গোমতী নদী। আমরা রয়েছি বাগেশ্বর জেলার বৈদ্যনাথ গ্রুপ অফ টেম্পলসের কমপ্লেক্সের মধ্যে চলে এসেছি। সামনেই চলে যাচ্ছি নিচের দিকে বৈদ্যনাথ গ্রুপ অফ টেম্পলসের দিকে। বারোশো শতাব্দীতে কাত্তুরি রাজাদের আমলে তৈরি হয়েছিল এই টেম্পল কমপ্লেক্সটা। এখানে শিব বাবা বাদ দিয়েও এখানে পূজিত হন পার্বতী, গণেশ, লক্ষ্মী, বিভিন্ন ঠাকুর। এখানে মূল যে ঠাকুর যে শিব বাবা এখানে বৈদ্যনাথ রূপে পূজিত হন। মোট 18টা মন্দির আছে এখানে। এক একটা মন্দিরে এক এক দেবতার পুজো হয়। গোমতী নদীর তীরে এই যে টেম্পল কমপ্লেক্স গড়ে উঠেছে, এখানের যেটা মূল মন্দির সেটা হচ্ছে এটা। মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি প্রহিবিট। মূল মন্দিরের মধ্যে পার্বতী মূর্তি আছে, শিবলিঙ্গ রয়েছে এবং নৃত্যরত গণপতি মূর্তি আছে। প্রচুর ঘন্টা দেখছি বাইরে ঝোলানো আছে। এবং এইখানে একটা কথা বলি যে এই মন্দির হচ্ছে খুব একটা রেয়ার উদাহরণ যেখানে পার্বতী এবং শিবের একই সঙ্গে একই গর্ভগৃহের মধ্যে পুজো হয়। আর এই জায়গাতে বাইরে রয়েছে কাল ভৈরবের মূর্তি। এখানে একাধিক শিবলিঙ্গ, ছোট বড় প্রচুর মূর্তি রয়েছে। বাইরেও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি একাধিক প্রস্তর মূর্তি রয়েছে। এই বৈদ্যনাথ মন্দিরের মানে এখানে কিন্তু বলছি বৈদ্যনাথ টেম্পল কমপ্লেক্স, উপাস্য দেবতা বৈদ্যনাথ। এবং এই যে মন্দির, মূল মন্দিরের যেখানে বৈদ্যনাথজির পুজো হচ্ছে সেখানে লেখা আছে এটা কিন্তু দ্বাদশ শতাব্দীরও আগে তৈরি হয়েছিল, নবম থেকে দশম শতাব্দী। একটা মন্দির কিন্তু আমরা যেটা হেলানো মন্দির, ভারতবর্ষের একটা অন্যতম হেলানো মন্দির আমরা দেখিয়েছি আমাদের সম্বলপুর এপিসোডে, না দেখে থাকলে দেখে নেবেন, যেটাকে বলা হয় লিনিং টেম্পল অফ হুমা। আর এই মন্দিরটাও কিন্তু কিছুটা হেলানো। বৈদ্যনাথের এখানের যে বাইরের দিকের মন্দিরটা দেখুন, এই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন এই জায়গাটা কতটা লম্বা, মানে কতটা চওড়া। আর এই দিকটা অর্থাৎ মাটির এই দিকটা কিন্তু অনেকটা ছোট, অর্থাৎ মন্দিরটা কিন্তু এই রকম ভাবে কিছুটা হেলে আছে। এই ভিত্তিপ্রস্তরটা দেখলেই সেটা বুঝতে পারবেন। যাই হোক, আমরা অনেকক্ষণ সময় বৈদ্যনাথে কাটালাম এবং সত্যি অসাধারণ। কৌশানি এলে বৈদ্যনাথ কিন্তু একটা মাস্ট ভিজিট স্পট। আমাদের পরবর্তী ডেস্টিনেশন বাগেশ্বরের বাগনাথ মন্দির। আমরা কৌশানি থেকে যেহেতু মুন্সিয়ারির দিকে যাচ্ছি, এই বৈদ্যনাথ, বাগেশ্বরের বাগনাথ মন্দির সবই আমাদের রাস্তায় পড়বে। কিন্তু যারা কৌশানিতে থাকবেন, মুন্সিয়ারির দিকে যাবেন না, তারাও কিন্তু ডে ট্রিপ হিসাবে এই দুটো কভার করে আসতে পারেন। তার কারণ একই রাস্তায় এই দুটো জায়গা পড়ে। কৌশানি থেকে বৈদ্যনাথের ডিস্টেন্স হচ্ছে 17 কিলোমিটার। 17 কিলোমিটার পরে যদি আপনি বৈদ্যনাথ থেকে ওই রাস্তা দিয়ে আরো 21 কিলোমিটার চলে যান, তাহলে পড়বে হচ্ছে বাগনাথ মন্দির। মানে বাগনাথ মন্দির কৌশানি থেকে 38 কিলোমিটার দূরে। অর্থাৎ এটা কিন্তু একই দিনের মধ্যে এই দুটো জায়গা কভার করা সম্ভব। এগিয়ে যাই বাগনাথ মন্দিরের দিকে। বাগেশ্বর ধাম যেটাকে অন্যভাবে বলা হয়, কিন্তু বাগেশ্বর ধাম বলে আমরা মানে শুনেছিলাম, লোকাল মানুষেরা বলেন বাগেশ্বর ধাম, কিন্তু বাগেশ্বর ধাম বলে কিন্তু ইন্টারনেটে সার্চ করে আপনি খুব বেশি কিছু পাবেন না। ওটাকে বাগনাথ মন্দির হিসাবেই ওটা জনপ্রিয়। দাঁড়িয়ে আছি এখানে একটা ব্রিজের ওপরে। গোমতী আর সরজুর সংযোগস্থলে তৈরি হয়েছে মন্দির। এইখানে সরজু নদীটাকে একবার দেখাই। ব্রিজের তলা দিয়ে বয়ে গেছে সরজু নদী।
অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভা। এই জায়গাটার কিন্তু এই নদীগুলোই এই জায়গার একটা মানে অন্য রকমের একটা নতুনত্ব দিয়েছে এখানে সৌন্দর্য। ওই এই দিকে আমাদের সরযূ নদী, ওই দিকে আছে গোমতী নদী, এগিয়ে যাই মন্দিরের দিকে। জমজমাট এই জায়গা। এইটা হচ্ছে বাগনাথ মন্দিরের মূল প্রবেশদ্বার। এখান থেকে ভেতরে ঢুকতে হবে। এদিকেও দুদিকে বিশাল মার্কেট এরিয়া রয়েছে। বাগেশ্বর মন্দির যেতে গেলে একটা মার্কেট এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। প্রচুর ভ্যারাইটি টাইপ অফ জিনিস এখানে পাওয়া যায়। ফল, সবজি, জামা কাপড়, প্রত্যেক দিনের আসবাবপত্র, সব জিনিসপত্র শ্রী বাগনাথ মন্দিরে। আমি ঢুকতেই একটা বাঘের মূর্তি দেখলাম, আর অনেক ঘন্টা বাঁধা আছে এখানে। আমরা আছি বাগনাথ মন্দিরে। এই বাগনাথ মন্দির হচ্ছে এই বাগেশ্বর জেলার, এটা বাগেশ্বর শহর এবং বাগেশ্বর জেলার মধ্যেও এটা সব থেকে বিখ্যাত একটা শিব মন্দির। শিবরাত্রির দিন অসংখ্য মানুষ আসেন এখানে। এবং এই যে মন্দিরটা, কেউ কেউ বলেন যে এই মন্দিরটা সপ্তম থেকে দশম শতাব্দীর মধ্যে তৈরি হয়েছিল এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বেশ কিছু নিদর্শনও তার পেয়েছে। কিন্তু মডার্ন যে আর্কিটেকচারটা যেটা আমরা দেখছি, সেই জিনিসটা হচ্ছে মোটামুটি 1500 শতাব্দীতে বানানো, 1600 শতাব্দীতে কাজ শেষ হয়েছিল। চাঁদ বংশীয় রাজা তিনি এটা বানিয়েছিলেন। মার্কণ্ডেয় মুনি এখানে শিবের দেখা পেয়েছিলেন, সাধনা করেছিলেন, শিব বাঘ রূপে দেখা দিয়েছেন। সেই হিসাবে এই জায়গাটার নাম হচ্ছে বাগনাথ, এরকম বলা হয়। উইকিপিডিয়াতে আমরা এরকমই তথ্য পেলাম। এবং প্রচুর ঘন্টা এখানে বাঁধা হয় বিভিন্ন উৎসব উপলক্ষে। এই মন্দিরের গঠন শৈলীটা দেখুন, কিন্তু ওপরে অদ্ভুতভাবে একটা কনিক্যাল স্ট্রাকচার রয়েছে। এবং এই উত্তর ভারতের এই নাগারা স্টাইলের মন্দিরগুলো, এইটা কিন্তু একটা নাগারা স্টাইলের মন্দির, ওপরটা দেখলে বুঝতে পারবেন। হিমাচলের যে মন্দিরগুলো সেগুলোতেও কিন্তু এরকম ধরনের একটা আর্কিটেকচার লক্ষ্য করা যায় ওপরের দিকটাতে। এবার প্রবেশ করছি মূল মন্দিরের দিকে। এখানে শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, শিবলিঙ্গের ওপর একটা সাপ, আর তার উপরেই রয়েছে পার্বতী মায়ের মূর্তি। এখানে শিবের একটা স্ট্যাচু আছে, গঙ্গাধারার স্ট্যাচু, যেটা আমরা বিখ্যাত একটা মূর্তি কেরালাতে দেখেছিলাম। এই মন্দির কমপ্লেক্সের ঠিক নিচে নেমে যেতে হবে। নিচে আছে কাল ভৈরবের মন্দির। দাঁড়িয়ে আছি সরযূ নদীর তীরে। যে সরযূ নদীর তীরে আমরা অযোধ্যা ব্লগে দেখিয়েছি, আমার পেছন দিয়ে বয়ে গেছে সরযূ নদী। এর ঠিক পেছনে মানে নদীর একদম তীরেই প্রচুর মন্দির রয়েছে। এই বাগনাথ মন্দির ছাড়াও আমরা একটু এগিয়ে যাই, চেষ্টা করি গোমতী আর সরযূ, এই দুটো নদী কিন্তু লখনৌ বা উত্তরপ্রদেশের এই জায়গাটার সঙ্গে ভীষণভাবে জড়িত। আমরা পড়েছি গোমতী নদীর তীরে লখনৌ শহর, সেই গোমতী নদী এখানে এসছে এবং সরযূর সঙ্গে আর সরযূর তীরে অযোধ্যা, এই জায়গাটা ভীষণ সুন্দর। এই কনফ্লুয়েন্সটা দেখায়। এই হচ্ছে সরযূ নদী। কৌশানী ঘুরতে এলে এই জায়গাটা যদি ঘুরে যান তাহলে একটা অন্য রকমের পরিতৃপ্তি হবে, এই গ্যারান্টি আমি দিতে পারি। দেখুন, এইখানে প্রবাহিত হচ্ছে সরযূ নদী, এতে পড়েছে এই গোমতী। এটা হচ্ছে গোমতীর ফ্লো।
এই জায়গাটা হচ্ছে কনফ্লুয়েন্স, অপূর্ব সুন্দর। বিশাল এক মহাদেবের স্ট্যাচু আছে এই সরযূর তীরে, আর এখানে পরপর আছে সন্ধ্যারতির জায়গা। এই জায়গাগুলোতে সন্ধ্যারতি হয়। আমরা এখন কৌশানী থেকে মুন্সিয়ারির পথে চলেছি। পেছনের পাহাড়গুলো দেখেছো কেমন বদলে যাচ্ছে, ভূমিরূপটাও বদলে যাচ্ছে অনেকটা। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর কৌশানী সম্পর্কে যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের প্রশ্ন করবে, কমেন্ট বক্সে লিখে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।